হ্যালো স্টুডেন্টস, আজ থেকে শুরু করে দিলাম কস্টিং ক্লাস। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আজকে কস্টিং এর অধ্যায় 1-এর পরিব্যয় হিসাব নিকাশের ভূমিকা থেকে পরিব্যয় নির্ধারণ ও পরিব্যয়ের হিসাব নিকাশ টপিক কভার করব। কোনো প্রোডাক্ট তৈরির প্রতিষ্ঠান তার লাভ ক্ষতি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য যদি নাই জানে যে তার প্রোডাক্ট তৈরি করতে কত অর্থ খরচ হচ্ছে, তবে সেই প্রতিষ্ঠানে বহু সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হবে। সেজন্য পণ্য তৈরির সমস্ত হিসাব বের করা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর এখান থেকেই পরিব্যয়ের ধারণা শুরু হয়। পরিব্যয়ের সংজ্ঞা, ডেফিনেশন অফ কস্ট। কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় অথবা খরচ হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বা কস্ট বলে। এখানে আমরা দ্রব্য বলতে আমরা প্রোডাক্টকে বুঝবো, আর সেবা বলতে যেটা আমরা অর্থের বিনিময়ে পরিষেবা পাবো সেটাকে আমরা সেবা বলবো। যেমন এয়ারটেল অথবা জিওর যখন আমরা রিচার্জ করি তখন আমরা অর্থের বিনিময়ে পরিষেবা গ্রহণ করি, এটা একটা সেবার উদাহরণ। এখানে ব্যয় বলতে আমরা খরচাকে বুঝবো। পরিব্যয়ের সঙ্গে যে ব্যয়গুলো যুক্ত হয় সেগুলি হলো যে ব্যয় নগদে বা দ্রব্যের হস্তান্তরের সাহায্যে পরিশোধ করা হয়েছে, যে ব্যয় এখনো পরিশোধ করতে বাকি আছে, যে ব্যয় বা ক্ষতির অংশ ওই দ্রব্য বা সেবার উৎপাদনের জন্য আরোপযোগ্য, এবং যে ধারণাগত ব্যয় ওই দ্রব্য বা সেবার উৎপাদনে খরচ হচ্ছে। এই সমস্ত ব্যয়কে আমরা পরিব্যয়ের সঙ্গে যুক্ত করব। এখানে আমরা আরোপযোগ্য ব্যয় শুনলাম। এটি আসলে কি? এটা হলো উৎপাদিত পণ্যের সাথে সরাসরি যুক্ত রয়েছে যে সমস্ত খরচ, সেগুলিকে আমরা আরোপযোগ্য ব্যয় বলবো। আর ধারণাগত ব্যয় শুনলাম, যেটা উৎপাদিত পণ্যের সাথে সরাসরি যুক্ত নয়, তাদেরকে আমরা ধারণাগত ব্যয় হিসেবে ধরবো। আরোপযোগ্য ব্যয়ের সাথে আমরা উদাহরণ হিসেবে যোগ করতে পারি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আসলে এক কথায় কোনো সম্পত্তির সময়ের সঙ্গে দাম কমে যাওয়াকে ডেপ্রিসিয়েশন বলবো। যেমন ধরো তুমি কোনো একটা মোবাইল কিনেছো, সেটা আজকে যত দাম হবে 2 বছর পরে অনেক দাম কমে যাবে, এটা দাম কমে যাওয়াকেই ডেপ্রিসিয়েশন বলে। আর ধারণাগত ব্যয়ের একটা উদাহরণ দেখে নিই। ধরো তুমি অন্যের জিনিস অথবা সম্পত্তি ব্যবহার করছো, তবে তুমি তার পরিবর্তে তাকে কিছু ইন্টারেস্ট অথবা সুদ দিচ্ছ। ঠিক এইভাবেই নিজের জিনিসকে যখন অন্যের জিনিস ভেবে সেটার সুদ অথবা ইন্টারেস্টকে খরচ দেখাবে, তখন তাকে ধারণাগত ব্যয় বলে। জে.এল. হ্যানসেনের মতে পণ্য বা সেবা উৎপাদনের নিমিত্ত নিয়োজিত উপাদানগুলির জন্য প্রদত্ত ও প্রদেয় ব্যয়ের সমষ্টি পরিব্যয় বা কস্ট। আমরা এখানে প্রদত্ত এবং প্রদেয় ব্যয় জিনিসটা শুনলাম, এটা আসলে কি? প্রদত্ত ব্যয় বলতে আমরা এভাবে বুঝবো, আমরা কোনো পণ্য কিনলাম এবং সরাসরি আমরা অর্থ তাকে প্রদান করে দিলাম, একেই আমরা প্রদত্ত ব্যয় বলবো। কিন্তু প্রদেয় ব্যয়টা আসলে বাকি নেওয়ার মতো। যেমন আমরা পণ্য নিলাম কিন্তু অর্থ সরাসরি প্রদান করিনি, আমরা পরে কিছু সময় অন্তে আমরা সেই অর্থটা প্রদান করব, একে আমরা প্রদেয় ব্যয় বলবো। এরপর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ICMA জে.এল. হ্যানসেনের বলা পরিব্যয়ের সংজ্ঞাতে কিছু যুক্ত করে পরিব্যয়ের সংজ্ঞা দিয়েছে এরকম যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য প্রকৃত প্রদত্ত ও প্রদেয় ব্যয় এবং ওই দ্রব্যের বা সেবার ওপর আরোপিত ধারণাগত ব্যয় ওই দ্রব্যের বা সেবার পরিব্যয় প্রকাশ করে। ICMA এই সংজ্ঞাতে আরোপিত ধারণাগত ব্যয়কে যুক্ত করেছে।
আর আমি কিছুক্ষণ আগেই এই ধারণাগত ব্যয় আসলে কি সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। চলো এবার ব্যয়ের শ্রেণী বিভাগ জেনে নিই। একটি হলো মূলধন জাতীয় ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অপরটি হলো মুনাফা জাতীয় ব্যয় বা রিজার্ভ এক্সপেন্ডিচার। মূলধন জাতীয় ব্যয় জানার আগে মূলধন জিনিসটা আসলে কি সেটা জানা দরকার। চলো সহজে এটা বুঝে নিই। কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান তৈরির জন্য দরকার অর্থের, স্থানের, যন্ত্রপাতির, এছাড়াও আরো কিছু। এগুলো সব এক একটি সম্পত্তি। যখন ব্যবসা বা প্রতিষ্ঠানে এই সব সম্পত্তি দীর্ঘদিনের জন্য ব্যবহার করা হয় এবং তার থেকে মুনাফা বা লাভ হয়, তাকেই মূলধন বলবো। আর তাই এই সম্পত্তিকে মূলধনী সম্পত্তিও বলা হয়। তবে মূলধন জাতীয় ব্যয় কি? যখন এই সব মূলধনী সম্পত্তির ওপর খরচ বা ব্যয় করব, তখন তাকে মূলধন জাতীয় ব্যয় বলবো। এবার ব্যয়ের অপর একটি বিভাগ মুনাফা জাতীয় ব্যয়ের ব্যাপারে জেনে। মূলধন জাতীয় ব্যয় ব্যবসা অথবা প্রতিষ্ঠান শুরু হওয়ার সময় ব্যবহার করা হয়, তারপরে সেটি বিশেষ ব্যবহার করা হয় না। কিন্তু মূলধন জাতীয় ব্যয় ছাড়াও আরো বহু ব্যয় রয়েছে, যেগুলো প্রতিষ্ঠান অথবা ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। এগুলোকেই আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। যেমন বিজ্ঞাপন অথবা অ্যাডভার্টাইজমেন্ট, ইন্স্যুরেন্স অথবা বীমা, এমপ্লয়কে স্যালারি দেওয়া, যন্ত্রপাতির রিপেয়ার করা ইত্যাদি নানান ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় অন্তর্গত রাখবো। এতক্ষণ আমরা শিখলাম পরিব্যয়ের বিভিন্ন ধারণার ব্যাপারে। এবার চলো আমরা পরিব্যয় নির্ধারণ অথবা কস্টিং এর ব্যাপারে জেনে নিই। এর আগের অ্যাকাউন্টেন্সির #003 ভিডিওতে জেনেছিলাম অ্যাকাউন্টেন্সি ও অ্যাকাউন্টিং এক জিনিস নয়। ঠিক একইভাবে কস্ট বা পরিব্যয় এবং কস্টিং বা পরিব্যয় নির্ধারণ এক জিনিস নয়। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ইংল্যান্ড পরিব্যয় নির্ধারণের সংজ্ঞা এইভাবে দিয়েছে যে পরিব্যয় নির্ধারণ করার উদ্দেশ্যে যে কৌশল ও প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয় তাই হলো পরিব্যয় নির্ধারণ। পরিব্যয় নির্ধারণ বা কস্টিং আমি শর্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কস্ট বা পরিব্যয় বলতে আমরা খরচাকে বুঝবো, আর এই খরচাকেই হিসাব করার পদ্ধতিগুলোকেই আমরা কস্টিং বলবো। এর জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে মিস্টার বর্মনের একটা জামা কাপড় তৈরির কারখানা আছে। এই জামা কাপড় তৈরির জন্য প্রয়োজন কাঁচামাল, শ্রমিকদের শ্রম, যন্ত্রপাতি ইত্যাদি। এগুলো হলো এক একটি ব্যয় বা কস্ট, অর্থাৎ কোথায় কোথায় খরচ হচ্ছে সেটাই হলো কস্ট বা ব্যয়। আর এই খরচাগুলোকে যখন বিচার বিশ্লেষণ বা হিসাব করব, তখন যে যে পদ্ধতি ও ধারণা ব্যবহার করব, তখন এই পদ্ধতিকে কস্টিং বা পরিব্যয় নির্ধারণ বলব। এতক্ষণ আমরা বুঝলাম কস্ট ও কস্টিং কি জিনিস। এবার চলো কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ কি। যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টেন্টস NAA পরিব্যয় হিসাব নিকাশের সংজ্ঞা এইরূপ দিয়েছে যে পরিব্যয় হিসাব নিকাশ হলো পণ্য উৎপাদন কিংবা সেবা পরিবেশন সংক্রান্ত তথ্যের সার্বিক এবং বিস্তারিত বিবরণ লিপিবদ্ধকরণ ও প্রকাশের একটি সুসংহত পদ্ধতি। এটাকে আমরা সহজে বোঝার চেষ্টা করি। যেখানে যেখানে আমরা খরচা করব সেগুলো হলো এক একটি কস্ট, কিন্তু এই কস্টকে যখন আমরা হিসাব করব তখন আমরা তাকে কস্টিং বলবো। এবং এই কস্টিং এর হিসাবের থেকে যা পাওয়া যাবে তার দ্বারা যখন আমরা কোনো প্রতিষ্ঠান অথবা ব্যবসাকে নিয়ন্ত্রণ করব, পরিচালনা করব, তখন তাকে আমরা কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ বলবো। আশা করব এগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তবে নিচে থাকা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি আমাকে সেই প্রবলেমটা জানাবে।
আর আমি তার সলিউশন তোমাদের অবশ্যই দেব। আচ্ছা, তবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, আর কস্টিংকে যখন বেছে নিয়েছো তখন কস্টিংয়ের প্রতি ভালোবাসাটুকু রেখো।